এশায়ার প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি, ভোট ঘোষণা কবে হবে তার কোনো ঠিক নেই। এখনও এই রাজ্যের চোর চিটিংবাজ ফেরেববাজগুলোকে চুলের মুঠি ধরে তিহারের মাটিতে গড়াগড়ি খাওয়ানো শুরু হয়নি। বিজেপি ফুল ফর্মে এখনও খেলতে নামেনি, কিন্তু তা সত্ত্বেও এই রাজ্যের শাসক দল ডিডির উন্নয়ন বাহিনী, স্বয়ং ডিডিমণি, তিনি কি বুঝে গেছেন সব শেষ, খেলা শেষ, 2026-এ আর তার ফিরে আসা হচ্ছে না? কেন বলছে এই কথাটা? কেননা যে দল ডিম্যান্ড করে তারা নাকি পশ্চিমবঙ্গের জন্য আগামী 300 বছরের উন্নয়নের কাজ করে দিয়েছে। এই পশ্চিমবঙ্গের সবটাই শাসকপন্থী হয়ে গেছে, বিরোধীদের দূরবীন দিয়ে দূর দূরান্তেও খুঁজে পাওয়া যায় না। তারাই গত 48 ঘন্টায় যে হার হিম করা সন্ত্রাসের পরিবেশ এই পশ্চিমবঙ্গে তৈরি করেছে, যেভাবে গণতন্ত্রের অন্যতম বড় স্তম্ভ সংবাদ মাধ্যমকে অ্যাটাক করছে, যেভাবে বিরোধীদেরকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, সেই জায়গা থেকে এই প্রশ্নটা কোয়াইট অবভিয়াসভাবে উঠে যাচ্ছে। তার মানে এই যে গুন্ডামি, এই যে মস্তানির রাজনীতি করা হচ্ছে, তাতে একটা জিনিসই স্পষ্ট হয়ে যাচ্ছে, ডিডিমণি ভয় পেয়েছেন, খুব ভয় পেয়েছেন, আর তাই বাকিদের ভয় পাওয়াতে চাইছেন এবং সেই ভয়ের রাজনীতি করে ক্ষমতায় টিকে থাকার মরিয়া শেষ চেষ্টাটা করছেন। কেন বলছে এই কথাটা? এক এক করে আজকে আমি আপনাদের বেশ কিছু প্রমাণ দেখাই। প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে গতকাল সন্ধ্যের ঘটনা। বিজেপির সভা ঘিরে উত্তপ্ত বেহালা, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পাল্টা জবাব শাসক দলের। একটা ব্যালেন্সের এখানে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আসল ঘটনা কি ঘটেছে? বেহালা পূর্ব বিধানসভা এবং সেখানকার শখের বাজার এলাকা, সেখানে পরিবর্তন সংকল্প সভা প্রোগ্রাম নিয়েছিল বিজেপি গতকাল, যেখানে আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা এই রাজ্যের জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে যাকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, সেই বিপ্লব দেবকে সামনে রেখে বিজেপির একটা সভা ছিল। কিন্তু সেই সভা ঘিরে সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপি কর্মী সমর্থক যারা আছেন, তাদের নেতা আসছেন, সভা করবেন, খুব স্বাভাবিকভাবেই যেটা হয়, এলাকায় পতাকা লাগাতে চান এবং তৃণমূলের গুন্ডা বাহিনী তাদেরকে সেই পতাকা লাগানো থেকেই আটকাতে থাকেন। সেখানেই চোখ রাঙানি চলে, সেখানেই দাদাগিরি চলে, পুলিশ চুপচাপ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর যখন সভা হচ্ছে, তখন হঠাৎ করে সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা ঢুকে পড়েন এবং সেখানে গিয়ে চোখ রাঙানি, শাসানি, মারধর, ভাঙচুর শুরু হয়ে যায় এবং বিপ্লব দেবের বক্তব্য যে মুহূর্তে শেষ হচ্ছে, ঠিক সেই মুহূর্তে গিয়ে বিজেপির যে সভা মঞ্চটা ছিল সেটা আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সেই সমস্ত ফুটেজ ভাইরাল হয়েছে। আমি ইচ্ছা করেই দেখাচ্ছি না, এগুলো দেখালে তো আবার অনেক কিছু সেন্সার টেন্সার হয়েছে। তো এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। এবার তৃণমূলের বক্তব্য কি? তৃণমূলের বক্তব্য হচ্ছে না 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 না, আমাদের ছেলেরা খুব শান্তশিষ্ট, তারা এসব কিচ্ছু করেনি। ওখানকার স্থানীয় বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, তিনি বলছেন যে ওখানে নাকি একটি ব্যাডমিন্টন খেলা চলছিল, এখানে বিজেপির সভা হচ্ছিল, সেই সভা ছেড়ে গিয়ে বিজেপির কর্মী সমর্থকরা সেই ব্যাডমিন্টন খেলার জায়গায় উৎপাত করে, সেখানকার লোককে চোখ রাঙান, সেখানে মারধর শুরু করেন, ভাঙচুর শুরু করেন। সেই জন্য স্থানীয় মানুষ প্রতিরোধ করেছেন। ভাবুন একবার। এবং এত কিছু হওয়ার পরেও যেহেতু এরকম সভা হয়, সেই সব সবার ক্ষেত্রে পুলিশি পারমিশনের দরকার হয়, পুলিশ ডিপ্লয় থাকে, পুলিশ কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এখন এই ঘটনা দেখে কি মনে হচ্ছে যে বিজেপি এবার ভয় পেয়ে ঘরে ঢুকে যাবে? না, এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু হিতে বিপরীত হতে শুরু করেছে। ওখানে স্থানীয় কাউন্সিলর সুদীপ পল্লের অফিস ছিল, এরপর বিজেপি কর্মীরা সেখানে যান এবং তাদের অওকাতটা সেখানে বুঝিয়ে দেন। অর্থাৎ এই মারধর গুন্ডামির রাজনীতি করে বাংলাকে সন্ত্রস্ত করে যদি কেউ ভোট জেতার কথা ভাবে, এবারে কিন্তু মানুষ সত্যি সত্যিই তৈরি আছে, বিরোধী পক্ষ তৈরি আছে, তারা কিন্তু সহজে এই জমিটা ছেড়ে দেবেন না। এবং শুধুমাত্র এই জায়গায় নয়, গতকালের ঘটনা যখন বললাম না, এক এক করে অনেকগুলো ঘটনা দেখাবো। আরেকটি ঘটনা, মারাত্মক ঘটনা ঘটে গেছে। রিপাবলিক বাংলার সাংবাদিক কিশলয় মুখার্জি, তার উপরে আবারও প্রাণঘাতী হামলা হয়েছে। সেই ফুটেজ যখন দেখছি, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় যেটা ভাইরাল হয়েছে, সেটা যখন সামনে আসছে, সত্যি বুকটা কেঁপে যাচ্ছে। কোন রাজ্যে, কোন জঙ্গল রাজ্যে বাস করছি? এই রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর ইমিডিয়েটলি অপদার্থ ব্যর্থ তকমা নিয়ে পদত্যাগ করা উচিত। একজন সাংবাদিক বাড়ি যাচ্ছেন, তার গাড়ি আটকালো দুষ্কৃতীরা, সেখানে গাড়ি থেকে টেনে হিঁচড়ে তাকে নামানো হলো, মুখ ফাটিয়ে দেওয়া হলো, দাঁত ফেটে বেরিয়ে গেছে, মুখ দিয়ে ফেটে রক্ত বেরোচ্ছে, ঘাড়ের এইগুলো দিয়ে রক্ত বেরোচ্ছে, হাতে ভোজালির কোপ মারা হয়েছে, লাঠি দিয়ে মারা হয়েছে। একজন সাংবাদিককে এই অবস্থা করে দেওয়া হয়েছে। কেন করা হয়েছে? এবং মাথায় রাখতে হবে, কিশলয় মুখার্জির উপর এটা বেশ কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বার এরকম প্রাণঘাতী হামলা হলো। তার কারণ হচ্ছে তিনি যে সংবাদ মাধ্যমে কাজ করেন, সেই সংবাদ মাধ্যমের
দাঁড়িয়ে তিনি চোখে চোখ রেখে প্রশ্নটা করতে পারেন, তিনি শাসক দলের অস্বস্তিটা বাড়িয়ে দেন, তাদের চুরি দুর্নীতি নিয়ে কথা বলেন, তাদের মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর পাশে চেয়ারে বসে কোটি কোটি টাকার পাহাড় বান্ধবীর খাটের নিচে লুকিয়ে রাখে, সেইগুলো নিয়ে প্রশ্ন করেন। এটাই অন্যায় হয়ে গেছে। এই দুর্নীতির বিরুদ্ধে বাংলার মানুষ সজাগ হয়ে যাচ্ছেন এবং তার ফলে এই 1000 টাকা 1200 টাকা দিয়ে আর ভোট কেনা যাবে না। এই চুরি ফেরেববাজির জন্য, এদেরকে তাড়ানোর জন্য বাংলার মানুষ প্রস্তুত হচ্ছে। ফলে এই যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে, যাদেরকে বিজ্ঞাপন দিয়ে কেনা যাচ্ছে না, যাদেরকে অনুপ্রাণিত চটিচাটা নির্লজ্জ দলদাস করা যাচ্ছে না, তাদের উপর এইভাবেই আক্রমণ করা হচ্ছে। আবার আক্রমণের পাশাপাশি আর একটা রাস্তাও খোলা আছে। কোন রাস্তা? সাংবাদিক সন্তু পান, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন ইডির কাছ থেকে জেরার মুখ থেকে বেরিয়েছিলেন এবং প্রশ্ন করেছিলেন চাকরি চুরি নিয়ে, এই রাজ্যে চাকরি নিয়ে, তারপরে তাকে সন্দেশখালি কভার করতে যাওয়ার সময় গ্রেপ্তার করতে হয় এবং সেই গ্রেপ্তারিটা যে অনৈতিক ছিল, অন্যায্য ছিল, গায়ের জোরে ছিল, সেটা পরবর্তীকালে আদালতে প্রমাণ হয়ে যায়। সন্তু পান আবারও বুক ফুলিয়ে কলার উঁচিয়ে নিজের মতো করে সাংবাদিকতা করছেন। কিন্তু এবারে সন্তু পান সেই সাংবাদিকতা করতে গিয়ে তিনি আরেকটু দুঃসাহস দেখিয়ে ফেলেছেন, যেটা এই রাজ্যের সিনিয়র সাংবাদিককুল দেখাতে গত 30 বছর ধরে সাহস করেন না। এই 15 বছরের জামানায় তো করেনই না। যেদিনকে ফাইল ডাকাতি করে মমতা ব্যানার্জি পালাচ্ছিলেন, সেদিনকে সেই ফাইল ডাকাতি নিয়ে সোজাসুজি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেছিলেন এই সন্তু পান। আর সেই জন্য তাকে বিধাননগর থানা থেকে তার নামে কেস হয়ে গেছে এবং তাকে সেখানে ডেকে পাঠানো হচ্ছে। হেনস্থা। সাংবাদিক, তোমার ক্ষমতা কি? তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করো। তোমার ক্ষমতা কতখানি, হিম্মত কতখানি, তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করো। সেই জন্য থানা থেকে ডেকে পাঠিয়ে তোমার মুখটা বন্ধ করার ব্যবস্থা করা হচ্ছে। এবং সবথেকে বড় কথা, এরা কতখানি নির্লজ্জতার সীমা অতিক্রম করে গেছে। এই রাজ্যের সো কল্ড সিনিয়র সাংবাদিক, যারা ভুলেও কোনো দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে পারেন না, এই রাজ্যে এত চুরি দুর্নীতি হচ্ছে কেন? এই রাজ্যে কসবা ল কলেজ হচ্ছে কেন? এই রাজ্যে আরজিকর হচ্ছে কেন? আপনার ভূমিকাটা কি? স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, পুলিশ মন্ত্রী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে জবাব দিন মমতা ব্যানার্জি। উল্টে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটা হিসেবে প্রমাণিত হয়ে গেছেন এবং তার সঙ্গে সফর সঙ্গী হয়ে বিদেশে গিয়ে চামচ চুরি করতে গিয়ে ধরা পড়ে দেশের রাজ্যের বাঙালির নামটা ডোবায়, তারা এই সন্তু পানকে অ্যাটাক করছে। মমতা ব্যানার্জিকে কেন মমতা ব্যানার্জি বলে ডাকা হয়েছে? তো কি বলে ডাকবে? কি বলে ডাকবে? সবাই তো চটি চাটা হয় না, সবার মেরুদণ্ডতা বিক্রি থাকে না। সেই সাংবাদিক কুলকেও লাগিয়ে দেওয়া হয়েছে। তবে শুধু মেন স্ট্রিম মিডিয়া নয়, আমাদের ইউটিউবার, তাদেরকেও কিন্তু ছাড়া হচ্ছে না। আপনারা জানেন, আমার নামে, সন্ময়দার নামে, মানবদার নামে এবং শফিকুলের নামে যারা আমরা ইউটিউবে কাজ করছি, কতবার ফলস কেস দেওয়া হয়েছে, পুলিশ দিয়ে কতভাবে হ্যারাস করার চেষ্টা করা হয়েছে। এবং স্বপন দাস সেই তালিকায় আর একটা উজ্জ্বল নাম, প্রতিবাদী মানুষ। সুতরাং এই স্বপন দাসকেও হেনস্থা করতে হবে। বাঁকুড়া সুদূর থানা থেকে একাধিক ধারা দিয়ে ভুলভাল কেস সাজানোর চেষ্টা করা হয়েছে। এবং ভুলভাল কেন বলছি? অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি। স্বপন দাসের যিনি আইনজীবী আছেন, সেই রাহুল দাস যিনি মামলাটি লড়ছেন, তিনি বলছেন এখানে যে ধারা দেওয়া হয়েছে, সেখানে যেটা একদম ইনিশিয়াল জিনিস, আইনগত জিনিস, যে এই ধরনের অভিযোগ যদি কেউ করে, পুলিশকে আগে প্রাইমারি ইনভেস্টিগেশন করতে হয়, তবে এফআইআরটা করা যায়। যে হ্যাঁ, প্রাইমারি ইনভেস্টিগেশনে আমরা এমন কিছু পেয়েছি, এখান থেকে এবার এটাকে এগিয়ে নেওয়া যেতে পারে। সেই প্রাইমারি ইনভেস্টিগেশনই হয়নি, কোনো একটা চটি চাটা, কোনো একটা পাতাখোর গাঁজাখোরকে দিয়ে একটা ফলস অ্যালিগেশন নিয়ে আসা হয়েছে এবং কোনো ইনভেস্টিগেশন ছাড়াই পুলিশ সেই এফআইআরটা করে দিয়েছে। সেই নিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে গেছে স্বপন দাস। অর্থাৎ মুখটা বন্ধ রাখো, ভোটটা আসছে, আমাদের এই যে দুর্নীতি আছে, আমাদের এই যে বদমাইশিগুলো চলছে, আমরা যে রাজ্যটাকে অন্ধকারে ডুবিয়ে দিচ্ছি, ঋণে ডুবিয়ে দিচ্ছি এবং ভাতা ভিক্ষা দিয়ে আমার আপনার ট্যাক্সের পয়সায় এরা যে ভোট কিনছে, এইগুলো যে সামনে নিয়ে আসছে, এগুলো বন্ধ রাখো। এগুলো করলে আমরা জিততে পারবো না। এমনিতেই এশায়ারের হাওয়া খারাপ করে দিয়েছে, এমনিতেই বিজেপি যেভাবে টিপে ধরছে তাতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আগামী দিনে শুনছি ইডির আধিকারিকরা বসে আছে এখানে, ইডির হেড টপ বস কলকাতায় ঘুরে গেছেন। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে এই ফেরেববাজগুলোকে তুলে জেলে পড়া শুরু হবে, তিহারের মাটিতে গড়াগড়ি দেবে এরা। সুতরাং সেই জায়গা থেকে নির্বাচন তো জিততে হবে, ক্ষমতায় তো থাকতে হবে। তোমরা ভাই যদি মুখ খুলে সমস্ত সত্যিটা ফাঁস করে দাও, তাহলে আমরা কোথায় যাই, কিভাবে যাই? সুতরাং তোমাদেরকে কেস দেওয়া হবে, তোমাদেরকে দুষ্কৃতি দিয়ে অ্যাটাক করানো হবে এবং তারপরও পুলিশ অসহায় নীরব দর্শক হয়ে বসে থাকবে, কেননা 14 তলা থেকে ইনস্ট্রাকশন আসেনি। এবং সবথেকে বড় কথা, সংবাদ মাধ্যমের ভূমিকাও এখানে প্রশ্নের মুখে এসে যাচ্ছে।
গতকাল থেকে একটা খবর খুব হইচই করে ফেলা হচ্ছে, সেটা হচ্ছে শুভেন্দুর নন্দীগ্রামে 7 দিনের ব্যবধানে দ্বিতীয় সমবায়ে জয় তৃণমূলের। অভিষেকের সেবাশ্রয়কেই কৃতিত্ব দিচ্ছে দল। যেন অভিষেক ব্যানার্জি নন্দীগ্রামে গেছেন, সেবাশ্রয়টা করেছেন এবং তারপর এই রাজ্যে শুধু তৃণমূলই তৃণমূল, এই রাজ্যে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে, বিরোধী ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে অভিষেক ব্যানার্জি একটা ডায়মন্ড হারবারের পাতি সাংসদ, তাকে যদি গিয়ে সেবাশ্রয় করতে হয় বিভিন্ন বিধানসভা এলাকায়, বিভিন্ন লোকসভা এলাকায়, তাহলে প্রশ্ন ওঠে তার পিসিমণি যিনি স্বাস্থ্যমন্ত্রীর পদটা গত 15 বছর ধরে আঁকড়ে ধরে বসে আছেন, শুধু নীল সাদা রঙের বিল্ডিং করেছেন, সেই স্বাস্থ্যমন্ত্রকের অবস্থাটা কি? একটা পাতি সাংসদকে গিয়ে বিভিন্ন জায়গায় সেবাশ্রয় করতে হচ্ছে এবং তাহলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য তার পিসিমণি এখনও পদ আঁকড়ে বসে আছেন কেন? 2 নম্বর কথা, এই যে সেবাশ্রয় হচ্ছে এর ডাক্তাররা কোথা থেকে আসছে? এই ডাক্তার তো সব সরকারি হাসপাতাল থেকে যাচ্ছে, সেই সরকারি হাসপাতাল যেখানে এমনিতেই ডাক্তার কম নেই, এই মমতা ব্যানার্জির আমলে কোনো রকম কোনো রিক্রুটমেন্ট হয়নি, সেখানে ভালো ডাক্তার পাওয়া যায় না, রোগী পরিষেবা ব্যাহত হয়, রেফার রোগে আক্রান্ত গোটা দেশ, গোটা রাজ্য, সেই জায়গা থেকে এই সরকারি হাসপাতাল থেকে ডাক্তার তুলে নিয়ে এসে এই সেবাশ্রয় চালানো হচ্ছে, এই অভিযোগ তো বিরোধীরা করছে। বলুন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ডাক্তারদের কোথা থেকে নিয়ে আসছেন তিনি, সরকারি পরিষেবা কেন কোথাও ব্যাহত হচ্ছে না, সেসব প্রমাণগুলো সামনে নিয়ে আসুন। যাই হোক, যে প্রসঙ্গে এই টপিকটা নিয়ে এলাম, সেটা বলা হচ্ছে যে সেবাশ্রয় করে তিনি নাকি মারাত্মক করেছেন। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম যে সত্যি সেবাশ্রয় হয়েছে, সেই জন্য এরকম ঘটনা ঘটছে। সেখানকার স্থানীয় নেতা যারা আছেন তারা বলছেন নন্দীগ্রামে মোট 40টা এরকম সমিতি রয়েছে, তার মধ্যে 30টার কাছাকাছি এখন অবধি নির্বাচন হয়েছে, সবগুলোতেই বিজেপি জিতেছি, এবং যেগুলোতে এখন রিসেন্টলি ইলেকশন করা হচ্ছে সেই সব জায়গায় মুসলিম জনসংখ্যা অত্যন্ত বেশি, সংখ্যালঘু সম্প্রদায় প্রচুর বেশি, এবং সেটাই হচ্ছে তৃণমূলের গড়। সেই সব জায়গাগুলোতে এখন ভোটটা করানো হচ্ছে এবং সেই ভোট করানোর সময় সেখানেও যে তারা হারতে পারে সেই ভাবনাটা তাদের মধ্যে ঢুকে যাচ্ছে, ফলে সীমাহীন গুন্ডামি চলছে, সীমাহীন সন্ত্রাস চলছে। আজকে শুভেন্দু অধিকারী নিজে সেখানে ছুটে গেছেন। এই যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনের আগের দিন বাইরে থেকে লোক নিয়ে এসে, বহিরাগত লোক ঢুকিয়ে সেখানকার হিন্দু মা বোন যারা আছেন তাদের উপর অত্যাচার করার চেষ্টা করা হয়েছে। মানুষ সেটাকে প্রতিহত করেছে, বিজেপি কর্মীরা সেটাকে প্রতিহত করেছে। তাহলে একটা সামান্য এই ধরনের সমবায় নির্বাচন জেতার জন্য গুন্ডামি মস্তানি করতে হয়েছে, আর এরা রাজ্যের 300 বছরের উন্নয়নের কথা বলে, এবং সেখানেও যে ফলাফলটা হয়েছে সেটা মারাত্মক। হাসি পাবে আপনাদের। এখানে বলা হচ্ছে যে একদম ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বিজেপি, এরকম একটা তো পোর্ট্রে করার চেষ্টা করা হচ্ছে। মোট সেখানে 45টা আসন ছিল, সেই 45টা আসনের মধ্যে মারধর গুন্ডামি করে 5টা আসনে প্রথমেই বিরোধীদের কোনো রকম কোনো নমিনেশন করতে দেওয়া হয়নি, সেগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে। 40টা আসনে ভোট হয়েছে, সেই 40টা আসনের ভোটের মধ্যেও 22টা জিতেছে তৃণমূল, 18টা জিতেছে বিজেপি, একদম ক্লোজ কন্টেস্ট হয়েছে। আর ওই আগের 5টা জোর করে জেতার ফলে 22 আর 5 27 হয়ে তারা এটাকে দখল করেছে। আর উল্টো দিকে বিজেপি যে সমবায়গুলো জিতছে সেগুলো 12-0, 13-0, 25-0, 14-1 এই সব ফলাফল হচ্ছে। তাহলে বুঝতে পারছেন নন্দীগ্রামে কী অবস্থা রয়েছে, সেখানে কেন গুন্ডামিটা করার প্রয়োজন হয়ে পড়ছে। এবং শুধু নন্দীগ্রাম নয়, কিছুদিন আগেই আপনাদের নিশ্চয়ই বাঁকুড়ার ওন্দার কথা মনে আছে। বিজেপি একটি কর্মী, একটা বাচ্চা ছেলে, তার বাবা মা, বৃদ্ধ বাবা মা ঘরে আছে, বাইরে থেকে শেকল তুলে দিয়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ সেই ভয় দেখানো, সেই আগুন রাজনীতি, সেইটাকেই শুরু করে দেওয়া হয়েছে। শুধুমাত্র তাই নয়, আর একটা ঘটনা বলে আমি আজকের এই এপিসোডটা শেষ করব। কয়েকদিন আগে বেলডাঙ্গা কিভাবে জ্বললো আপনারা দেখলেন, কিভাবে উৎপাত করলো সেখানে দুধেল গায়েরা, এবং সেখানে বলা হলো যে খুন করা হয়েছে বেলডাঙ্গার এক পরিযায়ী শ্রমিককে। প্রশ্ন নাম্বার 1, পরিযায়ী শ্রমিক হচ্ছে কেন? এখানে তো বলে বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেবো না, গুজরাট হতে দেবো না, তাহলে এখানে 200 টাকা মজুরি পায় আর বাইরের রাজ্যে গিয়ে 800 টাকা মজুরি পায়, এই রাজ্য ছেড়ে পিলপিল করে যাচ্ছে কেন? ভোটটা এখানে মমতা ব্যানার্জিকে দিচ্ছে আর অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কাজ করছে। যাই হোক, সেটা একটা কথা। 2 নম্বর, কোথায় ঘটনা ঘটলো? ঝাড়খণ্ডে। যে ঝাড়খণ্ডে কে সরকারে রয়েছে? হেমন্ত সোরেন। যে হেমন্ত সোরেন বিজেপি বিরোধী, এই ইন্ডি জোটের শরিক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাতে হাত মিলিয়ে আছে। তাহলে বিজেপি এখানে কোথা থেকে চলে এলো? তাহলে সেই জায়গা থেকে এই যে আগুন জ্বালানো পরিস্থিতি তৈরি করে দেওয়া হলো, সেখানে পর 2 দিন 2টো বড় চ্যানেলের সাংবাদিক, তার মধ্যে একজন মহিলা সাংবাদিক, তাদেরকে প্রহিত হতে হলো। তাহলে সেই যে আগুনের রাজনীতিটা, পুলিশ চুপ করে বসে রইল, পুলিশ উল্টে জ্ঞান দিচ্ছে, মমতা ব্যানার্জি উল্টে জ্ঞান দিচ্ছে সাংবাদিকদের কিভাবে কাজ করতে হবে, ভিড়ের মাঝখানে যাবেন না, তাহলে আমরা কোনো রকম সিকিউরিটি দিতে পারবো না, আর পুলিশ চুপ করে বসে আছে। তারপর
যখন সময় নিল মাত্র 30 মিনিটের মধ্যে সমস্ত কিছু শান্ত করে দেওয়া হলো। তাহলে এই 2 দিন ধরে এই যে আগুনটা জ্বললো, এই যে অগ্নিগর্ভ পরিস্থিতি হলো, রেল লাইন অবরোধ হলো, এই যে জায়গাটা তৈরি হলো, কারা তৈরি করলো, কেন তৈরি করলো, উত্তরগুলো কিন্তু খুব পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ 2026 যত এগিয়ে আসছে, এদের দেউলিয়াপনা তত এদের নিজেদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। এদের কনফিডেন্স তলানিতে, এরা পরিষ্কার বুঝতে পারছে যে না, আর জেতা সম্ভব নয়, এখান থেকে শুধু পরাজয়টাই আমাদের জন্য অপেক্ষা করছে। আর সেই জন্যই একদিকে সংবাদ মাধ্যমকে এইভাবে আক্রমণ করতে হচ্ছে, তাদের মুখ বন্ধের মরিয়া চেষ্টা করতে হচ্ছে, অন্যদিকে বিরোধী যারা এদেরকে ছুঁড়ে ফেলে দেবে 2026-এর নির্বাচনে বলে সাধারণ মানুষ মনে করছে, তাদেরকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে এইভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করে ভয় পাইয়ে ব্যাপারটাকে সালটানোর চেষ্টা করা হচ্ছে। যদি সত্যিই কেউ 300 বছরের উন্নয়ন করে থাকে, যদি সমস্ত মানুষ এদের সঙ্গে থাকে, যদি বিরোধীদের দূরবীন দিয়ে খুঁজতে হয়, তাহলে এই নোংরামি, এই গুন্ডামির কি দরকার হয়ে পড়েছে? এই উত্তরটা এই দলটা দিতে পারবে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।